হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দেবরুবুস ভ্লগ। তো আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো, তোমরা যদি আগের ব্লগটা এখনও না দেখে থাকো তাহলে ভিডিওর রাইট হ্যান্ড সাইডে তোমরা দেখবে আমি এই ছোট্ট আইকনে আমার আগের ভিডিওটা দিয়ে দিয়েছি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রামপুরহাটের উদ্দেশ্যে। আর রামপুরহাটে আমরা কেন যাই তোমরা তো সবাই জানো, যে তারা মায়ের পুজো মানে তারাপীঠে যাওয়ার জন্য। তো অফিস থেকে দুদিন ছুটি নিয়েছিলাম আমরা রবিবার সকাল মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 7:20 ট্রেন ছিল, প্রায় 12টা 5 নামাবে, এরকম একটা ট্রেন ধরে চলে গেছিলাম। তো আমাদের আগে থেকে হোটেল বুকিংও ছিল। তো আমরা রবিবারে পৌঁছেছিলাম, কিন্তু রবিবারে আমাদের প্ল্যান ছিল যে আমরা রবিবার পুজো দেবো না, আমরা সোমবারে পুজো দেবো, কারণ পৌষ মাসটা পড়ছে হচ্ছে সোমবারে, এই জন্য মা বলে সোমবারে দেবে। তো দেখতেই পাচ্ছ এদিকে মা এদিকে মামা, এই দুই ভাই বোনের মাঝখানে আমি বসে পড়েছিলাম। আর রামপুরহাটে যারা এসো তারা জানো নেবে এরকম একটা টোটো অটোর ব্যবস্থা আছে, 50 টাকা করে ভাড়া নেয় রামপুরহাট যাওয়ার জন্য। খুব বেশি ডিস্টেন্স না রামপুরহাট থেকে তারাপীঠ, এই 30 মিনিটসেরও কম। তো যাই হোক, মানে কোথাও কাছাকাছিতেও কোথাও যদি একটা মানে হাওয়া বদল হয় বা ডিফারেন্ট একটা শহর হয় না, এত ভালো লাগে, মনে হয় যেন যে রোজকার লাইফ থেকে একটু বিরতি নিয়েছি, আর যেন সেই আর অফিস সেই এর মধ্যে ফিরে যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, দুদিনের জন্য আসলেও মনটা খুব ভালো হয়েছিল। তো এটা দেখতে পাচ্ছ আমাদের হোটেল রুম, এসি, কিন্তু শীতকালে তো এসি লাগে না, তো ডাবল বেড নিয়েছিলাম, যেহেতু মামা মামি আমি আর মা ছিলাম এই জন্য। আর সামনে ব্যালকনি ছিল, তো বুকিং করে নিয়েছিলাম আগে থেকে, ওনারা আমাকে ফটো পাঠিয়ে নিয়েছিল, তো ওই জন্য এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিউটা খুব সুন্দর। যাই হোক, এটা হোটেল মানে মায়ের মন্দির মানে তারাপীঠের মন্দির থেকে একদম পাশেই, মানে একদম কয়েক মিটার দূরত্বেই আমাদের হোটেলটা ছিল। আর এত ঠান্ডার মধ্যে আমার গালগুলো মানে ট্রেনের জানলাটা একটুখানি ফাঁকা ছিল, আর এই অটোতে এলাম এই যে 25-26 মিনিটের মতন, এতেই আমার গালটা পুরো লাল লাল হয়ে গেছিলো। ওই জন্য একটু জানলা ধারে দেখছিলাম আমার মানে ন্যাচারাল ব্লাশটা কেমন লাগছে আমার গালে। যাই হোক, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমরা নলহাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম। 51তম সতীপীঠ হচ্ছে এই নলহাটি। তো এই নলহাটিতে আমরা যখন আগের বার তারাপীঠে এসেছিলাম, মা অনেকবার এসছে, মায়ের সাথে আমি আগে আরেকবার এসেছিলাম, তো তখন মা মানসিক করে গেছিলো, তো সেই মানসিক পুজো দেওয়ার জন্য আজকে, কারণ আজকে এসে আর রেস্ট ফেস্ট নিয়ে টাইম ওয়েস্ট না করে আজকে আমরা প্ল্যান করেছিলাম আজকে আমরা নলহাটি যাব। তো প্রায় 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি এই দূরত্ব। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেতে আসতে 500 টাকা ভাড়া নিয়েছিল, মানে 250 যেতে 250 আসতে। তো অবভিয়াসলি সেটা মানে উসুলযোগ্য, মানে এতটাই দূর এবং অনেকটা ভিতরে, রামপুরহাট থেকে অনেকটাই ভিতরে। ঠিক আছে, তো সেখানে আমরা চলে গেছিলাম। তো ওখানে গিয়ে মানে আমি যখন এসেছিলাম তখন এই মন্দিরটার ভেতরে যে গেটটা, ভেতরে ঢুকে এই যে ওপরে যে ছাদটা ঘন্টা এত কিছু দেখা যাচ্ছে, এটা নতুন করা, সামনে মোজাইক করা, এটা মানে ওপেন ছিল, আমি যখন এসেছিলাম তখন ছিল না। মন্দিরটা এরকমই, মন্দিরটা এরকমই ছিল, কিন্তু ঢুকেই একদম মন্দিরটা দেখা যেত, কিন্তু মাঝে এই ছাদটা বা চাতালটা করে দেওয়ার জন্য মন্দিরের পুরো মাথাটা বাইরে থেকে দেখা যায় না। তো আমি যখন এসেছিলাম তখন এটা ছিল না। তো অবভিয়াসলি মন্দিরের দান বা মন্দিরের উন্নতি তো অবশ্যই হবে। তো এই যে এইটা করে দেওয়া হয়েছে, কারণ মন্দিরে যখন পুজো টুজো হয় বড় করে, আষাঢ় নবমীতে এই মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বড় করে নাকি উৎসব আয়োজন, এবং বাৎসরিক পুজোটা ওই আষাঢ় নবমীতে হয়। তো মা শুনে খুব আসার ইচ্ছে, দেখা যাক মা টানলে তো নিশ্চয়ই আসবো। তো এত বছর ধরে মানে সেই কোভিডের সময়ের পর থেকে আমাদের প্ল্যান হচ্ছিলো যে তারাপীঠ যাবো, আমাদের মানসিক পুজোগুলো দেবো, মানে কিন্তু কোনো বাড়ি হয়ে উঠছিল না, কোনো বাড়ি না। তার মধ্যে ঠামা মারা যাওয়ার পর অসুচ পড়লো, তো এবারে ভাবলাম আমি যাবো তো যাবোই, মাকে নিয়ে পুজোটা দিয়ে আসবো। তো এই জন্যই চলে এসেছিলাম নলহাটিতে মায়ের কাছে, মায়ের মন্দিরে। তারপরে এর পাশেও একটা গণেশ আছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো এই জায়গাটা এতটাই স্নিগ্ধ, মানে এতটাই শান্ত, আর চারিদিকে গ্রামের মানুষগুলোকে দেখে মানে খুব, মানে এই দুদিনের জন্য কোথাও একটু এসে সেটাও যেন মানে প্রাণ পুরো ভরে যায়। তো চলো আমরা নলহাটির মায়ের দর্শন আমার সাথে সাথে তোমাদেরকেও করাই, মায়ের দর্শনটা তোমাদেরকে। এখন মায়ের পুজোও হচ্ছিল, তো আমরা এসেছিলাম, তো আমার সাথে চলো তোমরা একটু মায়ের দর্শন করে নাও, 51তম সতীপীঠ মায়ের। তো তোমরা জানিও আমার সাথে এই মায়ের দর্শন করে তোমাদেরকে কেমন লাগলো,
আর মায়ের কাছে এটাই শিখেছি সবাইকে ভালো রেখে সুস্থ রেখো, নতুন বছর আসছে সেখানে যেন সবাই সুস্থ থাকে। তোমরা যে গণেশ মন্দিরটার কথা বলছিলাম, এই গণেশ খুবই জাগ্রত, গণপতি বাপ্পা খুবই জাগ্রত বলে। আর আমি যখন এসেছিলাম তখন এই গণপতি বাপ্পা এই পাথরের মধ্যে নাকি ন্যাচারালি এরকমভাবেই উনি প্রতিষ্ঠিত হয়েছেন। তো এখানে বড় একটা গাছ ছিল, তো গাছটা এখন কেটে দিয়ে এইরকম একটা মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে, গণপতি বাপ্পার উপরে একটা ছাদ করে দেওয়া হয়েছে। তো এখানেও মার যে মানসিক ছিল সেই মানসিক পুজোটা মা দিল। তারপরে দেখতেই পাচ্ছ এখানে কি কবে দান করেছিলেন তার জন্যই এত সুন্দর মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। আমরা দর্শন করতে আসতে পারছি, পুজো দিচ্ছি। পুরো একটা দেয়ালেই স্মারকলিপি লেখা ছিল, আর এই যে পুরো ভিউটা মন্দিরের চারিদিকে খুবই ভালো লাগছিল। আর আমরা মায়ের পুজো দেওয়ার পর এখানে যে কোনো লজে থেকে পুজো দেওয়ার এখানে কিন্তু কোনো ব্যবস্থা নেই, এখানে দিনে দিনে আসতে হবে, পুজো দিয়ে বেরিয়ে চলে যেতে হবে। তো এখানে একটাই দুটো হচ্ছে পুজোর ডালার দোকান, একদমই শান্তশিষ্ট জায়গা। আর একটু আমরা চা খেয়েছিলাম, চা বিস্কুট খেয়েছিলাম। আর পাশেই এই দিনই সেদিনকে পাশেই একটা মহাদেবের মন্দিরের বোধহয় ওটা ছিলই, প্রতিষ্ঠা হচ্ছিলো বা পুজো হচ্ছিলো দেখলাম। তো পুরো ব্যাপারটা নিয়ে খুবই মনটা ভরে গেল। পুজো সবসময় যখনই আমরা লো ফিল করি, যখন আমাদের কিছু ভালো লাগে না, আমরা হয়তো পুজো করতে আসলে জিনিসটা কোনো একটা অদ্ভুত শক্তি যোগায়। তো পুজো করতে আসলে ভীষণ ভাল লাগে। তো ভীষণ ভাল লাগলো। তারপরে হচ্ছে গিয়ে তো সূর্য অস্ত দেখতে দেখতে আবার রামপুরহাট ব্যাক করছিলাম নলাটি থেকে। আর চারিদিকটা ভীষণ ভালো লাগছিলো, সন্ধে নেমে আসছিলো। তো এরপরের ব্লগটা আবার তোমাদের কাছে আসবে, তো ততক্ষণ প্লিজ ওয়েট করো।